সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে, মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের যে দায়িত্ববোধ থেকে, এবং পাশাপাশি সাকিবের সাথে গত আমি নিজে চেস করছি সাকিবকে। আলোচনার পরে আমরা বোর্ড থেকে সেই সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই তার ফিটনেস, তার ক্যারিয়ারের যে অবস্থায় আছে বা তার ট্রেনার বা তার যে সিলেকশন বোর্ড আছে, সেখান থেকে যদি ক্লিয়ারেন্সটা পাওয়া যায় খেলার জন্য সাকিব ফিট কিনা। তারপরে যে প্রশাসনিক ইস্যুগুলো আছে সেটা আগেরবার যেমন সমস্যা দেখা দিয়েছিল তখন আমরা ছিলাম না। আর পরবর্তীতে যেটা হচ্ছে আপনার, যদি এখনও গভর্নমেন্ট ফিল করে যে তাকে আসতে দিবে না, তার থ্রেট আছে, মামলা আছে, তাকে ফেস করতে হবে কোর্ট, সেটা আসলে সরকারের ইস্যু। যে ইস্যুতে আমরা ইন্ডিয়া আসলে যাইনি, তাই না? ব্যাপারটা একই রকম। আর এর বাইরে হচ্ছে সাকিব আল হাসানেরটা একাধিকবার আপনাদের মাধ্যমে অনেক সময় গণমাধ্যমে উঠে এসেছিল। আজকে কেন আসলো এই ইস্যুটা? আজকে আসলো কারণ গত মিটিং এর পরেও বছর পেরিয়ে গেছে, 1.5 বছর বাংলাদেশে ঢুকতে পারবে না একটা লোক, সেই লোককে হঠাৎ করে কেন মানে এখানে প্রেজেন্ট করা? সিয়াল ভাই, এখানে তো আমাদের বোর্ডের সিদ্ধান্ত, এটা তো আসলে আজকের মিটিংয়েই হবে না কবের মিটিংয়েই হবে, এভাবে তো আসলে আপনার বোধহয় জবাবদিহিতার মধ্যে আনা ঠিক না, কারণ বোর্ডের এজেন্ডার মধ্যে থাকে। কারণ আমাদের আজকে সেন্ট্রাল কন্ট্রাক্টে সকল প্লেয়ারের পারফরমেন্স অ্যাভেলেবিলিটি নিয়ে রিভিউ করা হয়েছে, ওখান থেকে আমাদের অ্যাভেলেবল প্লেয়ার কাকে নিয়ে আলোচনা হয়েছে, ওখান থেকে আমাদের আলোচনাটা এসেছে, টু বি ভেরি স্পেসিফিক। আর আরেকটা একটু অনুরোধ করি, দেখেন আমি তো আসলে আপনাদের প্রতিপক্ষ না, আমরা কেউই আপনাদের সাথে ঝগড়া করতে বা বিরোধিতা করতে আসিনি, আপনারা জাস্ট কোয়েশ্চেন করেন। কিন্তু না 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 আমাকে আপনি ধরেন আমরা 28 বছর বা 29 বছর ধরে এইভাবে দেখে আসছি যে একটা স্টাইলে প্রেস কনফারেন্স হয়, আপনি দুইটা কোশ্চেন উত্তর দেন বা অ্যাভয়েড করে দেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যেটা করছেন সেটা হচ্ছে আমাদেরকে সবাইকে ধরে মুরগি বানাচ্ছেন, মুরগি বানিয়ে তারপর আপনি এসে আপনার মতো করে বলে যাবেন। এভাবে তো আসলে বলা ঠিক না। আপনাদের প্রতি যথাযথ সম্মান করাই হচ্ছে, সবসময় বলা হচ্ছে। তারপরে যদি আমাদের স্টাইলে আপনার যদি কষ্ট থেকে থাকে অবশ্যই ফিডব্যাক দিবেন, কারণ আপনাদেরকে জবাবদিহিতার জন্যই আপনার এখন সব কথাই যদি আপনি বারবার বলতে থাকেন, আমাকে শব্দটাও শেষ না করতে দেন, সেন্টেন্সটাও কমপ্লিট না করতে দেন, তাহলে এই দুঃখ কোথায় রাখবো? আচ্ছা মনির ভাই, আমাদের বোর্ডের কাছে থেকে যতটুকু আমাদের সাপোর্ট করার মতো আমাদের বোর্ড এখানে সাপোর্ট করবে। মনির ভাই, আপনার কোয়েশ্চেন তো হয়েছে। জি, স্পেসিফিকলি জানতে চাই, মানে এজ এ বিসিবি তো আপনারা তার মামলা সরাইতে পারবেন না, তার মেইনলি বাংলাদেশে আসার ক্ষেত্রে এখন মামলাটাই হচ্ছে বাধা। এখন আপনারা বলতেছেন বেসড অন হিজ পারফরম্যান্স বা অন্যান্য ফিটনেস বা অন্যান্য অ্যাভেলেবিলিটি যেখানে সে অ্যাভেলেবল সেখানে তাকে আপনারা খেলাবেন। সে বাংলাদেশি তার নামে মামলা, এবং সে বাংলাদেশে আসলেই সে বিপদে পড়বে, অন্য কোনো দেশেই এই সুযোগ নেই। তাহলে কি আপনারা মানে শুধু হোম সিরিজ ছাড়া হোম অ্যান্ড অ্যাওয়ে সকল সিরিজের জন্যই তার নাম সিলেকশন প্যানেলের অ্যাভেলেবিলিটির জন্য বিবেচনা করা হবে। এতদিন কি ছিল জানি না, আজকে মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে সেটা আমি জানাচ্ছি, বিকজ আই এম নট বাপি আমি শেষ করি। আচ্ছা, আপনার কোয়েশ্চেন ছিল হচ্ছে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সে কি শুধু আমাদের অ্যাওয়ে সিরিজের জন্য অ্যাভেলেবল না হোম সিরিজের জন্য সহ অ্যাভেলেবল, দুইটাতে অ্যাভেলেবল? আমাদের উত্তর হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে উভয় সিরিজের জন্য অ্যাভেলেবল। আচ্ছা, আর কি কোনো এটার ব্যাপারে একজন করে বাপির আরো কোয়েশ্চেন আছে, একজন করে দেন। আমি কাইন্ডলি আপনি একটু হাতটা উঠান, আমি অ্যাড্রেস করি, প্রত্যেককে অ্যাড্রেস করবো আমরা। আপনার শেষ প্রশ্ন কমপ্লিট না হওয়া পর্যন্ত প্রেস কনফারেন্স ব্রিফিং শেষ করবো না। একজন করে বাপির নেক্সট কোয়েশ্চেন। আর কোনো ফলো আপ কোয়েশ্চেন? না, আমি সেটাই জানতে চাচ্ছি যে আপনারা মানে এইটা একজন মানুষ যদি উপস্থিত না থাকে তখন তার থাকার প্রশ্ন আসে। যদি অ্যাভেলেবল না থাকতে পারেন সেই তো আমাদেরকে নোটিফাই করবেন। সেটা তো এখন অ্যানাউন্স হয়নি, অ্যানাউন্স হলে দেখতে পারবেন, এন্ড দ্যাটস কনফিডেন্সিয়াল। তো যেদিন অ্যানাউন্স করা ওই দিন আপনার নাম দেখতে পারবেন। আপনারা সাকিব আল হাসানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের সাথে কোনো কি যোগাযোগ করেছেন? এই ব্যাপারে আমাদের প্রেসিডেন্ট এই জিনিসটা দেখছেন, উনি এই জিনিসটা দেখেন যে আমাদের বোর্ডে এসেছে, বোর্ডটা আমাদের এটা ডিসিশন হয়েছে, বোর্ড থেকে করা হয়েছে। কনভারসেশনে কি হয়েছে সেটা তো ইম্পর্টেন্ট, ডিসিশন কি মনে হয়। যদি না থাকতো তাহলে তো বোধহয় আমরা বোর্ডে এটা নিয়ে ডিসকাস করতাম না। আচ্ছা, নেক্সট না, অবশ্যই। হ্যাঁ, আসিফ ভাই, আপনি তো একাধিকবার সাকিব আল হাসানকে নিয়ে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। আমার জানার বিষয় যেটা, এই সময়ের মধ্যে কি এমন চেঞ্জ হয়ে গেল বা কি এমন পরিবর্তন হয়ে গেল যে সাকিব আল হাসানকে আসলে এখন দেশের হয়ে খেলতে হবে বা খেলানোর জন্য আপনারা এই স্টেপটা নিলেন? থ্যাংক ইউ। আমাদের একটা এজেন্ডা ছিল ক্রিকেট অপারেশনসে যে আমাদের যে 27 জন চুক্তিবদ্ধ হবে সেখানে প্লেয়ার তালিকা নিয়ে গ্রেডেশন CBD যেগুলো ছিল,
তখন আলোচনা প্রসঙ্গে আমাদের ডিরেক্টর আমাদের আলোচনা সাপেক্ষেই গানের এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তিনি প্রস্তাবটা দিয়েছেন যে সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিব আল হাসানের কথা হয়েছে আমাদের এবং সে খেলতে চায়। আর আমাদের থেকে তরফ থেকে যেটা হচ্ছে সাকিব আল হাসান যদি খেলে আমাদের বোর্ড ফিটনেস বা সিলেক্ট যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে সেগুলো সাকিব কতটুকু ফিট বা তার ট্রেনিং বা তার স্কিল বা সিলেকশন কমিটিতে আসবে কিনা একটা ইস্যু। আর আমরা গভর্নমেন্টকে অলরেডি আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলি আছে তার নিজস্ব সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়, কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি, এটা হলো মূল কথা। একটু এটা সম্পর্ক করতে চাই Sure. যে আপনারা বলছেন যে এখন এর আগে আমরা দেখেছি যে সাকিব আল হাসান যখন অ্যাভেলেবল ছিলেন ছিল দেশে মানে দুবাই এসে তাকে ফিরে যেতে হয়েছে, তখনকার সাথে এই সিচুয়েশনটা কি এত চেঞ্জ হয়ে গেছে যে এখন সাকিবকে বা তখন কি মনে হয় যে তখন কি সিদ্ধান্তটা না, তখন তো এই বোর্ডটা থ্যাংক ইউ তখন এই বোর্ডটা ছিল না। এই বোর্ডটাতে আজকে প্রথম যখন নতুনভাবে কন্ট্রাকচুয়াল ইস্যুগুলো আসবে প্লেয়ারদের সাথে জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা, বিপিএল রিজনে আমাদের বসা হয়নি, বাট আজকে আমরা সেই সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আগামী 1 বছর কারা আমাদের সাথে চুক্তিতে আসবে। সেই চুক্তির প্রসঙ্গ আসতেই 27 জনের পরে যখন আলোচনা শেষ তখনই আমাদের প্রপোজাল আসছে অতীতের আলোচনা সাপেক্ষে সাকিবের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তাবটা আসছে এবং সেই প্রস্তাবের আমি সমর্থক ছিলাম ইনফ্যাক্ট। তো সাকিবের সাথে সরকারের কি সমস্যা, আইন আদালতের কি হিসাবটা থাকে সেটা সরকার দেখবে, কিন্তু আমরা বোর্ড থেকে সাকিব আল হাসানকে চেয়েছি যে আমাদের এই চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডে প্লেয়ারদের, সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজ করেছি আর কি। এই গভর্নমেন্টের সাথে আলাপ করবেন আমাদের বিসিবি প্রেসিডেন্ট এই বিষয়টা নিয়ে। জি শিওর। আপনারা কি মানে বাংলাদেশের যারা বাংলাদেশে খেলেছে খেলার পর আজকে যে সিচুয়েশন তৈরি হলো বাংলাদেশের বিশ্বকাপ খেলতে পারতেছে না, আপনারা কি আপনাদের জায়গা থেকে ব্যক্তিগত জায়গা থেকে কমফোর্টেবল এই সিদ্ধান্তে বা যেখানে আসতে? দেখেন, আমরা কিন্তু সবসময় বলেছি যে আমরা খেলতে চাই, আর যে ডিসিশন গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে এটা শুধুমাত্র এই সময়ের জন্য না, যখনই আমাদের যে কোনো ট্যুর থাকে আমাদের কিন্তু গভর্নমেন্ট থেকে আগে ক্লিয়ারেন্স নিতে হয় ট্যুরের জন্য। গভর্নমেন্টকে বোঝাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা পরিচালনা পর্ষদ রয়েছে কিংবা সভাপতি রয়েছে তারা বাংলাদেশ সরকারকে বোঝাতে ব্যর্থ হয়েছে। আমি এটা আসলে ব্যর্থ বলবো না, বিকজ আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি। গভর্নমেন্টের ডিসিশন গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে যে তাদের ডিসিশন এইটা, তো সেটা আমাদের আসলে ফলো করতে হবে যেটা গভর্নমেন্ট থেকে দিবে। একজন ডিরেক্টর প্রতিকার করেছেন আমরা যেগুলো বেসিক করতে পারি বা ধরে নিতে পারি যে এটা এই আপনাদের এই বোর্ডের এই সিদ্ধান্তের কারণে যে বিসিবি বিশ্বকাপে যাচ্ছে না, এই কারণে যেহেতু একজন যদি পদত্যাগ করতে পারে আপনারা ফরমাল ক্রিকেটার হয়ে এটার বিরুদ্ধে কোনো মানে কোনো স্টান্স নিতে পারেন না কেন? আপনাদের মন্তব্যটা কি? বুঝিনি আরেকবার একটু বলেন। একজন ডিরেক্টর আজকে পদত্যাগ করছে মানে বিশ্বকাপের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সিদ্ধান্ত তার বিরোধিতা করে, এটা অন রেকর্ড বলে না, বাট এটা মোটামুটি ধরে নেওয়া যায় যে কারণে আপনারা কি কমফোর্টেবল যে অ্যাজ এ ফরমার ক্রিকেটার এত বড় একটা সিদ্ধান্ত হলো যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, বিশ্বকাপ মঞ্চে যাবে না, আপনারা কি কমফোর্টেবল ফরমার ক্রিকেটার? ফার্স্ট অফ অল উনি যে করে ইস্তফা দিয়েছেন এটা আমিও শুনেছি যে আমাদের প্রেসিডেন্টের কাছে একটা চিঠি এসছে, বাট এত ডিটেলস জানতাম না আমি আসলে ওনার পার্সোনাল ব্যাপার নিয়ে তো আমি কিছু বলতে পারবো না যে উনি কি, আপনিও আইডিয়া করে বলছেন, তো আইডিয়া করে আসলে মন্তব্য না করাই ভালো। আমি আসলে আইডিয়া বেস করে মন্তব্য করতে চাই না। আপনাকে প্রপার উত্তরটা দিয়ে দিই, সেটা হচ্ছে ইশতিয়াক সাহেবের বাবা বেশ কিছুদিন অসুস্থ, ফ্যামিলি প্রবলেমে আছেন। আমাদের যখন ক্রিকেট কনফারেন্সটা হয় তারপর আমাদের প্রাইম ব্যাংক স্কুল নিয়ে আমার 9-10 তারিখ আমাদের বসার কথা, আমরা বসেছি স্কুল টুর্নামেন্ট, তারপর থেকে তিনি কিন্তু অ্যাবসেন্ট এবং তিনি কোনোভাবে বোর্ড মিটিংয়ে আসেন না, তাকে পাওয়া যায় না, কোনো পারিবারিকভাবে উনি এনগেজ, আমরা তাকে কোথাও পাচ্ছি না, উনি আসেন না বিসিবিতে। আপনারা দেখেন না নিশ্চয়ই বিপিএল রংপুর রাইডার্স তাকে দেখা যায় না, শুধু বোধহয় অকশনে দেখেছেন তাকে লাস্ট। তো সেক্ষেত্রে আজকে যে চিঠিটা তিনি পাঠিয়েছেন প্রেসিডেন্ট বরাবর, সেটা হচ্ছে ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করেছেন এবং এটার বাইরে কোনো কিছু কথা বলেননি। ওটার প্রেক্ষিতে বিসিবি প্রেসিডেন্ট বলেছেন আমাদের বোর্ডে মিটিংয়ে যে পরবর্তীতে উনি ইশতিয়াক ভাইয়ের সাথে কথা বলবেন, কথা বলে তারপরে ব্রিফটা করবেন, একটু পর্যন্ত আছে ব্যাপারটা। আমজাদ ভাই, একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের দুই পরিচালককে নিয়ে খুব বেশি আলোচনা হয়েছিল। আমরা দেখেছি গতকালকে একজনকে তার দায়িত্ব থেকে সে সরে দাঁড়িয়েছে।
এবং এম নাজমুল ইসলামের ভবিষ্যৎটা কি হবে, এই বিষয়ে কি আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা? এম নাজমুল ইসলাম এর যে জবাবদিহিতা যেটা চাওয়া হয়েছিল বোর্ড কারণ দর্শাও নোটিশ, ওটা উনি ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়ে দিয়েছেন। ওটা ডিসিপ্লিনারি কমিটি বোধহয় কোনো এক জায়গায় একটা স্টেটমেন্ট দিয়েছিল যে ওটা স্যাটিসফ্যাক্টরি ছিল। আর অপর আরেকজন পরিচালকের যেটা কথা বলেছেন, যেটা আমাদের কাছে তথ্য এসেছে বা আমরা জানতে পেরেছি, এই ঘটনা পাবলিকলি আসার পরে উনি হচ্ছে ওনার অডিট কমিটির চেয়ারম্যান পজিশন থেকে উনি সরে দাঁড়িয়েছেন। আর উনি বলেছেন যে উনি একটাতে সর্বাত্মক সহযোগিতা করবেন। অবশ্যই এখানে একটা ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে, আর এটার ইনভেস্টিগেশনের দায়িত্ব ঠিক তার পরবর্তী ওয়ার্কিংয়ে গতকালকে আমাদের ইন্টিগ্রিটি ইউনিটের হেড অ্যালেক্স মার্শালকে দেওয়া হয়েছে। তো অলরেডি অ্যালেক্স মার্শাল আজকে এসে আমাদের এটা দায়িত্ব বুঝে নিয়ে গিয়েছেন এবং উনি এই ব্যাপারে কাজ করছেন। এম নাজমুল ইসলামের কি পদ ফিরিয়ে দেওয়ার কোনো কথা আপনাদের ইয়াতে হয়েছে কিনা? ফিনান্স আমাদের এজেন্ডা পয়েন্টে ছিল না এটা। আমার একটা প্রশ্ন ছিল জি মুন্না, শেষ দিকে। জি পারলাম না তো আর ওইভাবে অ্যান্সার করতে, 1 by 1 হয়ে গেল তো আমার রিকোয়েস্ট তো কেউ রাখে নাই। আচ্ছা বলেন। যে আপনাদের আমলে আসলে বিশ্বকাপটা খেলা হচ্ছে না, এটা কমপ্লিটলি সিকিউরিটি রিজন। এইরকম সিকিউরিটি রিজন ওয়ান অফ আ কাইন্ড হয়তো এর আগে কখনো অ্যারাইজ করেনি, এবারই অ্যারাইজ করেছে এবং ইটস ডিউ টু সিকিউরিটি রিজন। আপনারা জানেন আমাদের স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছিল, আমাদের সকল প্রস্তুতিই ছিল, বিপিএল হচ্ছে ইট ওয়াজ দ্য স্টেজ ফর প্রিপারেশন, বাট সিকিউরিটি রিজনে যেহেতু এটা হয়নি, আপনারা জানেন আমাদের টোটাল প্রচেষ্টা ছিল। আইসিসি থেকে আজকে যে প্রেস রিলিজটা এসেছে যে স্কটল্যান্ডকে সরিয়ে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে আনা হয়েছে, তারা সেখানে বলছে যে যাচাইযোগ্য বা বিশ্বাসযোগ্য কোনো আসলে তারা কিছু পায়নি, যে বাংলাদেশ সিকিউরিটি রিজনের কথা বারবার বলছে। আপনারা বলছেন সিকিউরিটি রিজন, আইসিসি বলছে তারা যাচাইযোগ্য বা বিশ্বাসযোগ্য কিছু পাচ্ছে কিনা। এটা কি আমাদের জন্য একটু কটুকর শব্দ কিনা, যে আমরা একটা জিনিস বলছি তারা সেটাকে একদম ডিনাই করে যাচ্ছে? আমরা বলতে এখন আপনারা যদি আপনাদের ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করেন, আপনারা দেখেছেন কি হয়েছে বিভিন্ন সিটিতে। ইভেন হচ্ছে অপর একটি সিটিতে যেখানে আমাদের একটি খেলা ছিল, ওখানেও হয়তো কোনো পলিটিক্যাল লিডাররা গত 2 বা 3 দিন আগে থ্রেট করেছেন যে এখানে এসে খেলতে পারবে না। আপনার মনে হয় এটা অবগত, রাইট? আমরা I'm just not mentioning anyone's name or any city's name, but আপনারা বুঝতে পারতেছেন তো। সো ওখানে যে কোনোভাবেই কিন্তু আমরা নিরাপদ ফিল করি না, এবং ক্লিয়ারলি বলা হয়েছে এখানে এসে তারা খেলতে পারবে না। আমরা আইসিসির কাছে অ্যাপিল করেছি, আইসিসি's ইভেন্ট। আমরা আমাদের আমাদের যথাসম্ভব চেষ্টা আমরা করেছি, বাট আইসিসির বোর্ডের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধাশীল। তারা বোর্ডের মেজরিটি ডিসাইড করেছেন যে স্থানান্তর করা যাবে না, তারপর আমরা আমাদের মতো ট্রাই করেছি, রিকোয়েস্ট করেছি। যেহেতু তারা করবে না বা চাচ্ছে না, সেই সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। আমরা অবশ্যই আইসিসিকে রেসপেক্ট করবো। পিয়া আমি যদি দেখি আপনাদের শুরু থেকে গত সিজনের বিসিএলটাও হয়নি, এই সিজনের বিসিএলটাও হবে কিনা সেটা নিয়ে ডাউট আছে। আমি শেষ করি। দেন এনসিএল টি20তেও আসলে ওইভাবে হয়নি, উইকেট ছিল যাচ্ছে তাই, রান হয়নি। ক্রিকেটারদের সঙ্গে কথা বলেও জানা গেছে যে তাদের টি20 খেলার মতো উইকেট ছিল না। আপনি যদি বিপিএল এর উইকেটও দেখেন, একটা ম্যাচেও 200 হয়নি, একটা পুরো টুর্নামেন্টে একটা ম্যাচেও 200 হবে না। কি স্ট্যান্ডার্ডের ক্রিকেট হয়েছে বোঝা গেছে। ঢাকা লিগ ফার্স্ট ডিভিশন আজকে শেষ হয়েছে, কিভাবে ঢাকা লিগ হয়েছে আমরাও জানি, আপনারাও দেখেছেন। আপনারা বিশ্বকাপটাও আয়োজন মানে খেলতে যেতে পারছেন না, যে কারণেই হোক দিন শেষে বটম লাইন হচ্ছে পারছেন না। ব্যর্থ মনে হয় যে কোন ধরনের খেলা আপনাদের আন্ডারে শেষ 6 মাসে হলো না ঠিকঠাক? 6 মাস না 3 মাস। আচ্ছা অ্যান্সার কি আমি করবো না আপনি করবেন? কোয়েশ্চেনও কিন্তু আপনার, অ্যান্সারও কিন্তু আপনার। আপনি কিন্তু আমাকে অ্যান্সার দেওয়ার স্কোপ দিতে হবে। আচ্ছা ওকে, আপনার কোয়েশ্চেন শেষ, অ্যান্সার না তো, এটা তো কোয়েশ্চেনই ছিল না। আচ্ছা ফার্স্ট অফ অল, আমরা যখন আমাদের টার্ম স্টার্ট করি ততদিনই এনসিএল টুর্নামেন্ট গড়িয়ে গিয়েছে। আমাদের ঠিক টার্ম শুরু হওয়ার 3 দিন পরে ছিল এনসিএল ফাইনাল। সো আমাদের দ্যাটস আউট অফ আওয়ার কন্ট্রোল। এনসিএল লঙ্গার ভার্সন হয়েছে, কমপ্লিট হয়েছে সাকসেসফুলি। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের যে নেক্সট ইভেন্ট, এরপরে কোনটা কথা হলো বিসিএল। বিসিএল কিন্তু আমাদের টার্মের সাথে নট লিঙ্ক, এনসিএল আগে হয়, বিসিএল পরে হয়। আচ্ছা তারপর আর কোন লিগের কথা বললেন? ঢাকা লিগেরটা আপনারা জানেন যে বেশ কিছু সংখ্যক দল তারা ডিজায়ার করেছে বা তারা বলেছে আমরা এখানে পার্টিসিপেট করব না। ওনারা পার্টিসিপেট যেহেতু করেননি, ওনাদের প্রতি শ্রদ্ধাশীল হয়তো আমাদের কিছু করার নেই, যেহেতু পার্টিসিপেট করবেন না ভলান্টারিলি। অন আদার হ্যান্ড আপনারা কিন্তু জানেন যে আজকে আমাদের ওই সিসিডিএম চ্যালেঞ্জ কাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। 8টা দল নিয়ে টুর্নামেন্ট করা হচ্ছে, যাতে যেই সকল খেলোয়াড়রা দল পায়নি বা লিগে খেলতে পারেনি, ফার্স্ট এবং সেকেন্ড ডিভিশন লিগে, তাদেরকে আমরা ওই টুর্নামেন্টে আয়োজন করছি। সো আমাদের যদি অবজেক্টিভটা হতো যে আমরা খেলা চালানোতে ব্যর্থ, তাহলে নিশ্চয়ই আমরা চ্যালেঞ্জ কাপের প্রস্তুতি নিতাম না, চ্যালেঞ্জ কাপ আয়োজন করতাম না। এখানে
যদি যিনি অর্গানাইজার বা যারা সংগঠক ওনারা যদি ওনাদের দলকে না খেলতে দিতে চান, ওনারা সিদ্ধান্ত নেন খেলবে না, অবশ্যই আমরা তাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু অন আদার হ্যান্ড আপনাদেরই রিকোয়েস্ট ছিল খেলোয়াড়দের কী হবে, খেলোয়াড়দের চিন্তা মাথায় রেখে আমরা এই জিনিসটা করেছি। তারপরে হচ্ছে বিপিএল। আচ্ছা, বিপিএল এর ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের রান মেশিন বা স্কোরিং মেশিন হচ্ছে চট্টগ্রামে জানেন যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে হচ্ছে আমাদের স্কেডিউলটা একটু চেঞ্জ হয়েছিল, ওই সময় খেলা না হওয়ার জন্য আমাদের একটা ভেন্যুতেই কমপ্লিট করতে হয়েছে। সো চিটাঙে আমাদের মোস্টলি হাই স্কোরিং ম্যাচগুলো হয়, ওখানে হয়তো আপনারা এবার দেখতে পারেননি। অন আদার হ্যান্ড সিলেটের উইকেট ইট ওয়াজ কম্পিটিটিভ উইকেট, ঢাকার উইকেট ও কম্পিটিটিভ উইকেট ছিল। আমরা এখানে মিরপুরে আমাদের নতুন যে আমাদের হেড অফ টার্ফ টনি হেমিংস আসার পরে আমরা উইকেটটা বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে যাচ্ছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আগে আমাদের যে উইকেটে ইউজ করা হতো এটা হচ্ছে মরা ঘাস বা প্ল্যান্টেড গ্রাস ইউজ করার কারণে আমাদের পিচের বৈচিত্র্যটা পরিবর্তন হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে পিচে আনইভেন বাউন্স থাকতো। কিন্তু এবার কিন্তু আপনি দেখবেন বাউন্স ইজ ইভেন বাউন্স। আর এই ধরনের উইকেটে আমাদের ময়েশ্চার কনটেক্সট হচ্ছে 30%, 32 থেকে 32% মেনটেন করা হয়েছে। এই জন্য হয়তো বা অনেক খেলোয়াড় বা অনেক দল প্রথম দিকে রান পায়নি, কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনার উইকেটে সেট হয়ে খেলতে হয়, খেলার প্যাটার্ন ডিফারেন্ট। ফাইনালে তো এক টিম রান করেছে, আরেক টিম করেনি, এক প্লেয়ার সেঞ্চুরি করেছে। সো এটা বেসড অন কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল স্কিল। আগে হয়তো যারা ফ্ল্যাট পিচে রান পেত তারা হয়তো এখানে 2.5 থেকে 3 mm গ্রাস ছিল, ওনারা হয়তো রান পাননি। সব ধরনের কম্পিটিটিভ উইকেটেই আমাদের খেলোয়াড়দের প্রস্তুত করার জন্য এটা বানানো, এবং ব্যর্থ বা উইকেটে রান হয়নি, রান হলেই যে কম্পিটিটিভ টুর্নামেন্ট হয় এমন না, বাট কম্পিটিটিভ টুর্নামেন্ট এনশোর করার জন্য কম্পিটিটিভ উইকেট করতে হয় যেখানে সকল খেলোয়াড়ের জন্য কিছু না কিছু থাকে। আমি বাপ্পির কাছে চলে, বাপ্পি অনেকক্ষণ ধরে হাঁটছে। এইটারই একটা মানে ইয়া করছেন, কালকে এখানে আপনি যেখানে বসে আছেন সেখানে বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন আবুল হোসেন শান্ত বসেছিলেন, এবং তিনি বলেছেন তিনি বাংলাদেশ ক্রিকেট ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটার জন্য ওনার চিন্তা হচ্ছে, সেই চিন্তাটা আপনাদের হয় কিনা, এবং তিনি জানেন না যে নেক্সট ক্রিকেটটা কি, তার নেক্সট ক্রিকেটটা কি। আপনি কি জানেন যে বাংলাদেশের মানে বিসিবির নেক্সট ক্রিকেটটা কি, বা ওইটা কি প্রপারলি? ইয়েস, নেক্সট আমাদের হোম সিরিজ পাকিস্তানের সাথে 3টা ম্যাচের ওডিআই আছে 12, 14, 16 মার্চ। না, এর আগে কোনো ডোমেস্টিক টুর্নামেন্ট হচ্ছে না বাংলাদেশে? অবশ্যই হবে, ডোমেস্টিক ক্যালেন্ডার আছে। ডোমেস্টিক ক্যালেন্ডার কিন্তু আপনাদের সাথে হচ্ছে নভেম্বর মাসে শেয়ার করা হয়েছে। ওই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের ডোমেস্টিক লিগ চলতে থাকবে, বিসিএল চলতে থাকবে। ঢাকা প্রিমিয়ার লিগ অবশ্যই আয়োজন করবে সিসিডিএম। এটা যখন হচ্ছে অ্যানাউন্স করবে তখন বোঝা যাবে। আরেকটা আছে, পিয়ালের একটা কোয়েশ্চেন ছিল, আমি শেষ করেছি, ও একবার হাত তুলছি। ফার্স্ট ডিভিশনের যে কথা বললেন, যে চ্যালেঞ্জ কাপের কথা বললেন, টি20 টুর্নামেন্ট, জি, বাট দে প্লে 50 ওভার্স ম্যাচেস। হ্যাঁ, মানে আপনারা এই 50 ওভারের গেম খেলার সুযোগ না করে দিয়ে কেন আপনারা টি20 করে 20 ওভারের গেমটা দিচ্ছেন? চ্যালেঞ্জ কাপ আমাদের এটা আগে কখনো হয়নি 50 ওভার্স ম্যাচ। 50 ওভার্স ম্যাচ হলো একদিন একটা, আজকে আমি বলি, তারপর আপনি তো বলছেন, আমার কাছে ব্যাখ্যা চাইছেন। আচ্ছা, 50 ওভার্স ম্যাচও একদিনে একটা ম্যাচই হবে, টি20 ম্যাচও একদিনে একটা ম্যাচই হবে। আমাদের যদি মাঠ অ্যাভেলেবিলিটি, নাম্বার অফ টিমস, ফরম্যাট সব কিছু সেম, কিন্তু আমরা দেখা গেছে যে আমাদের বিপিএলের জন্য, বিপিএলের ড্রাফটে আমরা প্রিমিয়ার লিগের বাইরে কোনো ধরনের কোনো প্লেয়ারকে কনসিডার করি না। কেন? কারণ বলা হয় যে এনসিএল টি20তে তো পারফর্ম করে নাই। সো আমরা এখানে ওই ফার্স্ট এবং সেকেন্ড ডিভিশনের প্লেয়ারদের সুযোগ দিতে চাই যারা এখানে পারফর্ম করে টপ স্কোরার অর টপ উইকেট টেকার হয়ে পরবর্তীতে যাতে তারা বিপিএল এর জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারে। দ্যাটস অ্যান অপরচুনিটি ফর দেম টু এক্সপ্লোর। মুন্না, আসিফ ভাইয়ের কাছে প্রশ্নটা করি। আসিফ ভাই, আপনি বলছিলেন যে সাকিব ইস্যুতে আগে বোর্ডই বলেছিল যে খেলা না খেলার যে ব্যাপারটা, কিন্তু সরকার তো একই ছিল। আগের বোর্ড তো বলেছিল যে সরকার থেকে গ্রিন সিগন্যাল পায়নি বলে সাকিব আসেনি। তো এখন কি আসলে সাকিবের বাংলাদেশের সিকিউরিটি থ্রেট নাই? এটার সাথে আরেকটা যে 10-12 দিন পর তো, বা কয়েকদিন 10-15 দিন পর তো আরেকটা সরকার আছে, তখন যখন ওই সরকার যদি বলে যে সিকিউরিটি থ্রেট আছে, তখন কি আপনারা আবার সেটাই মনে করেন? থ্যাংক ইউ। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা সাকিবের সাথে বিগত কয়েকটা দিন কন্টিনিউ যোগাযোগে ছিলাম, এবং সাকিবের ইচ্ছা ছিল সে বাংলাদেশ থেকে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে রিটায়ার করবে। এটা তার ইচ্ছা, এবং আমরা সবাই সাকিবের অবদান সম্বন্ধে জানি। বাংলাদেশের ব্র্যান্ড, আমাদের ক্রিকেটের ব্র্যান্ড, 100 ইয়ার্স আমরা সাকিব পাবো না, এবং সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে উত্থাপিত হয়েছে সাকিবের ইস্যুটা। আর আপনি যেটা বলছেন সেটা আইনগত ব্যাপারটা, যেটা সামাজিক বা আইনগত যে ইস্যুগুলো আছে সেটার সাথে আসলে বিসিবির সম্পর্কিত কতটুকু। আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ নিয়ে, আমি একটু কানেক্ট করি কোশ্চেনগুলো। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কেন যাচ্ছে না? বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে আছে সিকিউরিটি থ্রেটের কারণে। আর আইসিসি একটা প্রতিষ্ঠান, বিসিবি একটা প্রতিষ্ঠান, বিসিসি একটা প্রতিষ্ঠান, বিসিআইসি একটা প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠান কিন্তু রাষ্ট্র না।
একটা রাষ্ট্র যখন সিকিউরিটি যখন G2G কথা হয় তখন কিন্তু আসলে নিরাপত্তার ইস্যুটা আগে আসে। সেই নিরাপত্তার ইস্যুটা আমরা যখন ইনফর্ম করেছি গভর্নমেন্টকে, গভর্নমেন্ট তখন 4টা মন্ত্রণালয়, এটা একই সময় জানেন, তথ্য, পররাষ্ট্র, স্পোর্টস এবং আইন, এই 4টা মন্ত্রণালয় তারা বসে পরবর্তীতে ক্যাবিনেট বসে তারপর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র যে আমরা সিকিউরিটি ইস্যুতে যাব না। আমি যদি বলি যে আমার পারসেপশন কি এখানে, আমি কি ভাবছি, সেটা হচ্ছে আপনারা এতগুলা এখানে মানুষজন আছেন, এত বড় মিডিয়া বাংলাদেশে, অনেক দর্শক সেখানে যাবে, আপনাদের ভিসার কোনো নিশ্চয়তা নেই, সিকিউরিটির নিশ্চয়তা নেই, একটা পতিত সরকারের অনেক লোকজন ওখানে আছে, যেটা একটা স্যাবোটাজ হতে পারে, একটা অ্যাসল্ট হতে পারে, যেটা আমাদের যে কোনো এই গভর্নমেন্টের বয়সে কত বেশি দিন নেই, ইলেকশন হলে তারা শেষ। তো সুতরাং তারাও নিশ্চয়ই ওই মুহূর্তে এই ঝুঁকিটা নিতে চাচ্ছে না। তো সেই ঝুঁকিটা এড়ানোর জন্য হয়তো গভর্নমেন্ট ডিসিশন নিতে পারে, বাট বিসিবির কোনো এখতিয়ার নাই যে আপনার এই সিকিউরিটি নিয়ে সর্বোচ্চ কথা বলা, কারণ বিসিবি একটা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তার কোনো রাষ্ট্র নয়, আইসিসিও রাষ্ট্র নয়। সুতরাং যখন রাষ্ট্র টু রাষ্ট্র কথা হয়েছে তখন আমরা ওখান থেকে কোনো রকম রাষ্ট্রীয়ভাবে কোনো রেফারেন্স আমরা পাইনি, নিশ্চয়তা পাইনি যে আমাদের নিরাপত্তা দেওয়া হবে। আইসিসি যতই বলুক বা বিসিসিআই যতই বলুক বা বাংলাদেশের বিসিবি যতই বলুক, শেষ পর্যন্ত নিরাপত্তা ইস্যুটাকে সরকার প্রাধান্য দিয়েছে এবং আমরা সেখানেই আছি। এই কারণে আমাদের আসলে ইন্ডিয়াতে ট্যুরটা হয়নি, কিন্তু আমরা সবসময় বলেছি আমরা খেলতে চাই, আমরা কিন্তু কখনো বলি না আমরা খেলবো না। তাহলে কি ভাই, আচ্ছা তাহলে কি ভাই, এই যে আপনি বলছেন যে সরকারের কথা, তাহলে কি এই সরকার কি সাকিবকে এখন ফেরানোর গ্রিন সিগন্যাল দিয়ে না না, এটা আমরা ক্লিয়ার করেছি আগে। আমরা বোর্ডে যখন চুক্তিবদ্ধ চুক্তিবদ্ধ প্লেয়াররা যখন লিস্টটা হচ্ছে, তাদের গ্রেডেশন CBAD যখন হচ্ছে, তখন আমাদের একজন ডিরেক্টর তিনি প্রস্তাব তুলেছেন সাকিব আল হাসানের বিষয়ে, কারণ গত কয়েকদিন যাবত তার মনোজগতে যে এই চিন্তা ভাবনা আসছে, সেই রিটায়ার করতে চায়, এবং সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে, মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের যে দায়িত্ববোধ থেকে, এবং পাশাপাশি সাকিবের সাথে আমি নিজে চেস করছি সাকিবকে, এবং ইন্টারেস্টিং সাকিবের সাথে প্রায়ই কথা হয় আমার এসব বিষয় নিয়ে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বাট সেই ইচ্ছা পোষণ করার পর আমরা আলোচনা করেছি, আলোচনার পরে আমরা বোর্ড থেকে সেই সিদ্ধান্ত নিয়েছি আমরা এই তার ফিটনেস, তার ক্যারিয়ারের যে অবস্থা আছে বা তার ট্রেনার বা তার যে সিলেকশন বোর্ড আছে, সেখান থেকে যদি ক্লিয়ারেন্সটা পাওয়া যায় খেলার জন্য সাকিব ফিট কিনা। তারপরে যে প্রশাসনিক ইস্যুগুলো আছে সেটা আগেরবার যেমন সমস্যা দেখা দিয়েছিল তখন আমরা ছিলাম না। আর পরবর্তীতে যেটা হচ্ছে, আপনার যদি এখনও গভর্নমেন্ট ফিল করে যে তাকে আসতে দিবে না, তার থ্রেট আছে, মামলা আছে, তাকে ফেস করতে হবে কোর্ট, সেটা আসলে সরকারের ইস্যু, যে ইস্যুতে আমরা ইন্ডিয়া আসলে যাইনি, তাই না? ব্যাপারটা একই রকম আইনগত ব্যাপার।